একটা ভিডিও আপলোড করে ভিডিও 1-2-3 দিনের ভিতরে 1 লাখ 4 লাখ 5 লাখ ভিউ হয়। ওইটার ভিডিও মনিটাইজেশন অন থেকে অ্যাড দেয়। ওইখান থেকে স্পন্সর বিভিন্ন শপ আবার দেখলাম রবি আলাদা একজনকে স্পন্সর তো এয়ারটেল আলাদা ঢাকায় আছে রেজিগেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চতুর্থ ক্লাস নিয়ে আবার ফিরে আসছি তোমাদের মাঝে। ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পাঠদান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর সম্মান দ্বিতীয় বর্ষের ব্রিটিশ ভারতের রাজনৈতিক সাংবিধানিক উন্নয়ন কোর্স কোড 22-1901। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লেকচার 4 পূর্বে আমরা বলে দিয়েছি যে 4 নাম্বার, আমরা 4 নাম্বার ক্লাসে আজ শুরু করব। অনলাইন ক্লাসে তোমাদের সবার সাথে রয়েছি বরাবরের মতোই আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। বর্তমান করোনা মহামারীতে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার মধ্য দিয়ে চলে যাচ্ছে আমাদের আলোচনার মূল পর্বে। আমরা আজকের আলোচ্যের বিষয় লাহোর প্রস্তাব। আজকে আলোচনার বিষয় লাহোর প্রস্তাব। আমরা লাহোর প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ভারতের 1940 সালে লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব, এই প্রস্তাবে মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির উত্থাপন এক অনন্য সাধারণ সাংবিধানিক ঘটনা। লাহোর প্রস্তাবের মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র বা স্বতন্ত্র রাষ্ট্র দাবির জানিয়ে উত্থাপিত প্রস্তাব বলা হয়। এই প্রস্তাবের ধারাসমূহ ভারতের ভবিষ্যৎ সংবিধানের মুসলমানদের চিন্তাধারার এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর ভারতে মুসলিম সম্প্রদায় ও তাদের রাজনৈতিক দল মুসলিম লীগ সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ও দিক নির্দেশনা লাভ করে। এই প্রস্তাবে ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব আর এই তত্ত্ব অনুসারে ভারতে এলিট সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে জাগ্রত করে তোলে আত্মনিয়ন্ত্রণের অধিকার, আত্মনিয়ন্ত্রণ বা আত্মসচেতনতার অধিকার। মুসলমানদের লাহোর প্রস্তাবের যে ব্যাকগ্রাউন্ড বা পটভূমি, 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে ভারতের প্রদেশগুলোর আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে কংগ্রেসের জয়, মুসলিম লীগের পরাজয়। মুসলিম নেতৃবৃন্দকে কিন্তু সংকতি, যেটা সংকতি যে বলি যে ভয়ং দিকে বা শঙ্কিত করে তোলা। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে
ভারতের উপমহাদেশে মুসলমানদের বা কংগ্রেসের এক ধরনের আধিপত্য বিস্তারের একটা সংকেত আমরা পেয়েছি। সেই কারণে মুসলমানদের মধ্যে এক ধরনের কারণ কি, যে তারা বিভিন্ন প্রদেশে যে রাজনীতি ছিল, সেই রাজনীতি যে বিভিন্ন প্রদেশে যে আইনসভা ছিল, সেই আইনসভাতে কিন্তু তারা একচিটি অধিকার লাভ করেছিল। একচিটি অধিকার লাভ করার কারণেই তারা বিভিন্ন প্রস্তাব মুসলমানরা তাদেরকে করেছিল, কংগ্রেসের কাছে যৌথভাবে মন্ত্রিসভা গঠন করার কথা বলেছিল, কিন্তু কংগ্রেস মুসলমানদের এই দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি, প্রত্যাখ্যান করেছে। উপরন্তু কংগ্রেস মন্ত্রিসভা, অফিস আদালতে কংগ্রেসই পতাকা উত্তোলন, বন্দে মাতারাম, সঙ্গীত গাওয়া ইত্যাদি কাজ করেছিল। ফলে কংগ্রেস শাসিত এলাকায় মুসলমান জনগোষ্ঠী যারা ছিল তাদের মধ্যে ক্ষোভ এবং ভীতি সঞ্চার হয়। বিশেষ করে কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরুর তিনি ঘোষণা করেন, ভারত উপমহাদেশে একমাত্র দুটি দলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, একটি হচ্ছে কংগ্রেস এবং অপরটি হচ্ছে সরকার, এবং অপর সব দলই হচ্ছে কংগ্রেসের অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা কংগ্রেসের চিন্তাটাকে বেশি করে দেখেছে, যে কংগ্রেস ছাড়া মুসলিম লীগ যে ইতিপূর্বে গঠিত হয়েছে সেটাকে কিন্তু তারা পাত্তা দিচ্ছে না। কারণ কি, নেহরুর এই ঘোষণা কিন্তু উপমহাদেশের হিন্দু মুসলমান সম্পর্কে দ্রুত অবনতি ঘটায়। আগে হিন্দু মুসলমানদের মধ্যে যে ধরনের অবস্থাটা ছিল, সম্প্রতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা বিনষ্ট হয়েছিল, কিন্তু সেটা আরো দ্রুত কিন্তু অবনতি ঘটাচ্ছে এই ঘোষণাটা। এমন অবস্থায় মুসলিম নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের এই শোচনীয় অবস্থা থেকে মুক্ত করার জন্য তিনি বারবার হিন্দু নেতৃবৃন্দের কাছে হিন্দু মুসলমান সমস্যার সমাধানের জন্য আবেদন জানায়, কিন্তু কোনো আবেদনই কংগ্রেস নেতৃবৃন্দ কর্ণপাত করেনি। তখন তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, মুসলমানরা যে কোনো সংজ্ঞায় একটি স্বতন্ত্র জাতি এবং তাদের আত্মা নিয়ন্ত্রণ করার অধিকার আছে। এটা জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত, যার ফলে পরবর্তীতে মুসলমান জনসাধারণের মধ্যে স্বতন্ত্র আবাসভূমির চিন্তা জাগ্রত হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলিম নেতৃবৃন্দ উপলব্ধি করলেন যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অধীনে প্রাদেশিক স্বায়ত্তশাসন লাভ করলেও সংখ্যাগরিষ্ঠত হিন্দুদের নিকট মুসলমানরা কোনো সুবিধা পাবে না। এটা কিন্তু মুসলমানদের দৃঢ় ধারণা হয়ে গেল। তাই মুসলিম নেতৃবৃন্দ স্বায়ত্তশাসনের দাবি পরিত্যাগ করে স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে 1940 সালে 23 মার্চ লাহোরের সর্বভারতীয় মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। তার কারণটা কি, আগে দীর্ঘদিন তারা স্বায়ত্ত শাসনের দাবির কথা বলছিল, যেহেতু কংগ্রেসের দৃষ্টিভঙ্গি মুসলমানদের জন্য খুব একটা সুখকর ছিল না, সেই কারণে তারা বলল আমাদের নিজস্ব আবাসভূমি দরকার, যে আবাসভূমিতে মুসলমানদের অস্তিত্ব থাকবে, যে আবাসভূমিতে মুসলমানদের আত্মসচেতনতা থাকবে, মর্যাদা থাকবে, সেই ধরনের জন্য তারা স্বতন্ত্র আবাসভূমি গঠনের লক্ষ্যে 1940 সালে লাহোরের সর্বভারতীয় মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয়। ওই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক উপমহাদেশে মুসলমানদের স্বার্থ সম্মিলিত একটি প্রস্তাব পেশ করেন। জিন্নাহ সভাপতিত্বে প্রস্তাবটি সর্বসম্মতে গৃহীত হলো। এই প্রস্তাবে লাহোর প্রস্তাব, যা পাকিস্তান প্রস্তাব নামে পরবর্তীতে বিভিন্ন ইন্ডিয়া ভারতীয় পত্রিকায় ব্যবহার করা হয়েছে। এখানেই এই প্রস্তাবটা কিন্তু উর্দু ভাষায় ছিল এবং জিন্নাহ ফজলুল হককে কিন্তু এই প্রস্তাবের পক্ষেই এখানেই তাকে শেরে বাংলা উপাধি দেওয়া হয়। আর এই প্রস্তাবে খসড়া প্রস্তাব করেন তৎকালীন সম্ভবত হায়াত খান, খিজির হায়াত খান, তিনি করেছিলেন। এটা মূলত প্রস্তাবটা খসড়া প্রস্তাব করেছিলেন। এছাড়া আরো কিছু কিছু কারণে আমরা এই লাহোর প্রস্তাবের গ্রাউন্ডটা খুঁজে পাই। তার মধ্যে ছিল লখনৌ চুক্তি ও জিন্নাহর 14 দফা। এখানে নেহরু প্রস্তাব করা হয়েছিল, জিন্নাহরও প্রস্তাব করা হয়।
কিন্তু লখনৌ চুক্তি অর্থাৎ লক্ষ্ণৌতের যে চুক্তি, প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলমানরা স্বতন্ত্র নির্বাচন দাবি করে আসছিল, যেটা লখনৌ চুক্তির মাধ্যমে স্বীকার করা হয়েছে। তখন জিন্না 1929 সালে তার 14 দফা দাবি উত্থাপন করে। এই প্রথম মহাযুদ্ধের পর অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর ওলেমা সম্প্রদায় যারা আছে, তারা রাজনীতিতে প্রভাব মুসলমানদের বিচ্ছিন্নতাকে আরো চাঙ্গা করে তুলছেন। হিন্দু জাতীয়তাবাদের প্রভাবটাও তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে মুসলমানদেরকে। কারণ উপমহাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার যে বীজ বাষ্প ঘনীভূত হয়ে ওঠে, তখন কংগ্রেসের যে সভাপতি বলেছি কিছুক্ষণ আগেই, তার যে বক্তব্য, সেই বক্তব্যটা এখানে মুসলমানদেরকে আরো সমস্যা তৈরি করে ফেলে। এখন তাছাড়া গোল টেবিল যে বইটা, ভারতীয় উপমহাদেশের জনগণের মধ্যে যে চরম হতাশা, উত্তেজনা, এইগুলো এবং হিন্দু মুসলমানদের যে সমস্যা সমাধানের লক্ষ্যে ব্রিটেনে কিন্তু 3টা গোল টেবিল হয়েছিল। ব্রিটেনে 3টা গোল টেবিল বৈঠক হয়েছিল। সেখানে মুসলমান দেশীয় রাজ্যের প্রতিনিধি নিয়ে 1939 সালে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা ছিল। কংগ্রেস নেতৃবৃন্দের একগুঁয়েমির কারণে সাম্প্রদায়িক গত স্বার্থ সংরক্ষণের জন্য আইনসভার প্রতিনিধিত্বের প্রশ্নে গোল টেবিল বৈঠক কিন্তু ব্যর্থ হয়। 3টা গোল টেবিল বৈঠক হয়েছিল, যার কারণে পরে অনেকটা মন্ত্রী মিশন পরিকল্পনা আসে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছিল, ওয়াভেল পরিকল্পনা বিভিন্ন ধরনের আসে। তো পাশাপাশি মুসলিম লীগ পৃথক আবাসভূমি গঠন দিকে কিন্তু ঝুঁকে পড়ছে। এছাড়া 1937 জিন্না দ্বিজাতি তত্ত্বের একটি ঘোষণার আমরা একটু আলোচনায় নিয়ে এসেছিলাম। এছাড়া এই আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই যে লাহোর প্রস্তাবের গ্রাউন্ড বা প্রেক্ষাপটে অনেকগুলো ঘটনার জন্ম লাভ করেছিল। লাহোর প্রস্তাব উত্থাপনের আগে দিন একে ফজলুল হক কে বললাম, ওখানে শেরেবাংলাকে উপাধিতে ঘোষিত করা হয়েছিল এবং 1940 সালে 24 মার্চ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করে এবং এই প্রস্তাব সমর্থন করেন মুসলিম লীগ নেতা চৌধুরী খলিকুজ্জামান। প্রস্তাবের যে মূল বক্তব্য ছিল, সেই বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণমূলক আলোচনার চেষ্টা করি। ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে নিয়ে পৃথক অঞ্চল গঠন করতে হবে। ভৌগোলিক অর্থাৎ পাশাপাশি যে এলাকা থাকবে সেই জায়গা নিয়ে একটি আলাদা প্রদেশ গঠন করতে হবে। এই সকল অঞ্চলে ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে স্বাধীন রাষ্ট্রগুলো গঠন করতে হবে। অর্থাৎ রাষ্ট্রসম একটা রাষ্ট্র না, কিন্তু অনেকগুলো রাষ্ট্রের কথা এখানে বলা হয়েছিল। অর্থাৎ ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে মুসলমানরা যেখানে বেশি আছে সেই অঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্র গঠন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে কিন্তু রাষ্ট্র গঠন করতে হবে এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, বারবার বলছি, একটা রাষ্ট্র না, একাধিক রাষ্ট্র। এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত। আমরা সার্বভৌম এবং স্বায়ত্তশাসিত। তার কারণ রাষ্ট্র প্রাদেশিক পরিষদ যদি হয় তাহলে অবশ্যই সার্বভৌমত্ব থাকতে হবে, স্বায়ত্ত শাসন থাকতে হবে। ভারতের নবগঠিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক এবং অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে শুধু মুসলমান যারা থাকবে শুধু তাদের স্বার্থ সংরক্ষণ হবে তা না, সেখানে তো আরো কিছু সংখ্যা লঘু সম্প্রদায় থাকতে পারে, তাদেরও স্বার্থ, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের আর্থসামাজিক ব্যবস্থা, সকল বিষয় সংরক্ষণের বিষয়টা এই প্রস্তাবে কিন্তু উত্থাপন করা হয়। দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে 4-5টি যে মূল বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো নিয়ে যেটা ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন করা হবে সেই সংবিধানে কিন্তু তুলে ধরতে হবে। অর্থাৎ ভবিষ্যতে যে সংবিধান আসবে সেই সংবিধানে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে উপস্থাপন করতে হবে। কারণ সংবিধান শুধু মুসলিম কেন্দ্রিক হলে হবে না, সেখানকার যারা যারা আছেন, যারা সংখ্যালঘু আছে
তাদের অধিকারকেও স্বীকৃতি এই সংবিধানে দিতে হবে। এখানে আমরা এই মূল বক্তব্যগুলো যদি বিশ্লেষণ করা যায়, মূল বক্তব্যগুলো বিশ্লেষণ করলে আমরা কতগুলো বৈশিষ্ট্য উত্থাপন করতে পারি বা বৈশিষ্ট্য আমরা বলতে পারি। একটা হলো ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল গণ্য করতে হবে, যেমন উত্তর পশ্চিম সীমান্ত এবং ভারতের পূর্ব অঞ্চল। ভৌগোলিক দিক থেকে আমরা আছি কলকাতার কাছাকাছি, আমাদের সাথে পাকিস্তানে নিয়ে গেলে হবে না, বিষয়গুলো এরকম দাঁড়াবে। অর্থাৎ সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। এবং এখানে ভারতের পূর্ব অঞ্চল উদাহরণ দিয়ে বলা হয়েছে, মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এবং ভারতের পূর্ব অঞ্চলগুলোকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। অর্থাৎ যে সকল এলাকায় মুসলমান সংখ্যা গরিষ্ঠ থাকবে ওই সকল এলাকা সমেত সমন্বয়ে স্বাধীন এবং সার্বভৌম হবে। অর্থাৎ যেহেতু আমরা বলছি মুসলমানদের জন্য থাকতে হবে, স্বতন্ত্র ভূমি থাকতে হবে, তাহলে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা সেখানে অন্য ধর্মের সংখ্যাগরিষ্ঠ হলে কিন্তু হবে না। এটা একটা লক্ষণীয় বিষয় যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়েই তাদের থাকতে হবে। এবং আবার বলা হয়েছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের সীমানাও পরিবর্তন করা যেতে পারে, প্রয়োজনে সীমানা পরিবর্তন করতে হবে। ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে যে অঞ্চলে আছে সেই সীমানা পরিবর্তন করে তাদেরকে আলাদা রাষ্ট্র গঠনের একটা স্বীকৃতি বা স্বতন্ত্র ভূমি দিতে হবে, যেখানে সার্বভৌমত্ব থাকবে, যেখানে স্বায়ত্তশাসন থাকবে। এখানে কিন্তু একাধিক রাষ্ট্রের কথা বারবার বলা হবে, এই কথাটা যে একাধিক রাষ্ট্রের কথা বলা হচ্ছে। সীমান্তে স্বাধীন এবং সার্বভৌম অঙ্গরাজ্য শুধু গঠন করলেই হবে না যে ঠিক আছে ওখানে, কিন্তু ওইভাবে না, ওখানে স্বাধীনতা থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে, সম্পূর্ণরূপে স্বাধীন থাকতে হবে। নেক্সট যে বৈশিষ্ট্যটা ধরা পড়ে সেটা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার স্বার্থ সংরক্ষণ। আমরা যখন মূল বক্তব্যের কথা বলেছি যে সেখানে আমরা বলার চেষ্টা করেছি নবগঠিত এই মুসলিম রাষ্ট্রে যারা সংখ্যালঘু সম্প্রদায় থাকেন বা থাকতে চান তাদেরকে রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, ধর্মীয় অধিকার সংরক্ষণের জন্য কাজ করতে হবে, কার্যকর এবং বাধ্যতামূলক নীতি গ্রহণ করতে হবে। তারা যেন এখানে এসে নিজেকে অসহায় মনে না করে, এই সংখ্যালঘুরা যেন কোনো সময় নিজেটা হীনমন্যতা নিজেকে না মনে করে, এখানে তাদের অধিকার যেন স্বীকার হয়, এখানে তারা যেন সুনাগরিক, এখানে যারা একটা মানুষ হিসেবে বেঁচে থাকতে পারে, যেন তারা মনে করে না যে আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই ধরনের কথাবার্তা যেন তাদের মনে আসে না, সেই কারণে এই নীতি গ্রহণ করতে হবে। লাহোর প্রস্তাবটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই যে, তবে এই লাহোর প্রস্তাব যখন পেশ হয়েছিল তখন একটা প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিক্রিয়া মুসলমানরা এক ধরনের করেছিল, কংগ্রেস এক ধরনের প্রতিক্রিয়া পোষণ করেছিল। কিন্তু এই বিষয়ে এই লাহোর প্রস্তাব, কংগ্রেস এবং মুসলিম লীগ নেতাদের মধ্যে লাহোর প্রস্তাবের, কংগ্রেস হিন্দু নেতাদের মধ্যে এই প্রস্তাবের বিরোধিতা ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রস্তাবের সমালোচনা করেছিলেন প্রথমত গান্ধীজি। তিনি বলেছিলেন যদি আমরা শ্রী জিন্নার অভিমত গ্রহণ করি তাহলে বাংলাদেশ ও পাঞ্জাবের মুসলমানরা দুটি স্বতন্ত্র এবং পৃথক জাতি হবে। কারণ বাংলাদেশ ছিল সংখ্যা বেশি মুসলমান, পাঞ্জাবে ছিল সংখ্যা বেশি মুসলমান, সেই জন্য তিনি বলেছেন যে এদের স্বীকার করা। মহাত্মা গান্ধী ভারত বিভাগকে পাপ কাজ বলে মনে করতেন এবং তিনি যখন মাউন্টব্যাটেন এসেছিলেন তখন অনেক কথাই বলেছিলেন। তারপরেও একটি কথা বলে যদি ভারত বিভক্তি হতে হয় তাহলে আমার লাশের উপর দেওয়া হবে, এই ধরনের অনেক কথাবার্তা সেই সময় বলছে এবং তিনি পাপ মনে করেছিলেন। তিনি এই কাজটাকে আত্মহননের হিসাবেও বলেছিলেন যে এটা একটা আত্মহননের কাজ হচ্ছে। স্বতন্ত্র এবং স্বাধীন আবাসভূমি গঠনকে অবান্তর বলে তিনি মনে করছেন। লাহোর প্রস্তাব করে তিনি আরো বলছেন যে লাহোর প্রস্তাব যে করা হয়েছে এই লাহোর প্রস্তাবের করে ভারতে ইউরোপের বলকান রাষ্ট্রের মতো বহু রাষ্ট্র স্থাপনা দাবি করেছেন। কারণ জিন্না গান্ধীজি ছিল যে
গান্ধীজি সবসময় চেয়েছেন ভারত যেন বিভক্তি না হয়, অর্থাৎ তিনি বলকান রাষ্ট্র বলতে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হবে, এই ধরনের কথাবার্তা বলছেন। এবং মুসলিম লীগের এই দাবিকে অদ্ভুত এবং কৃত্রিম দাবি বলে হিসেবে স্বীকার করেছেন। কংগ্রেস নেতারা মনে করেন ক্ষমতার মোহ এবং কংগ্রেসের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই জিন্না পাকিস্তান দাবি উত্থাপন করেছেন। এটা ছিল কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজির দাবি দেওয়া ছিল। হিন্দু এবং মুসলমান উভয় এক জাতিভুক্ত, নিদর্শন স্বরূপ নির্বাচিত কলকাতা হিন্দু পত্রিকাগুলো লাহোর প্রস্তাবের সমালোচনা করেছিলেন এবং একে পাকিস্তান প্রস্তাব বলে আখ্যায়িত করা। তারা বলছেন যে এটা আসলে লাহোর প্রস্তাব, এটা পাকিস্তানকে একটা আলাদা রাষ্ট্র তৈরি করার একটা বিধিবিধান এই হিসাবে করেছিলেন। মুসলমানদের প্রতিক্রিয়াটা অনেকটা মিশ্র ছিল, যে খুব বেশি যে পক্ষে ছিল সেটা বলা যাবে না এটা। এবং কংগ্রেসের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ তিনি এর ঘোর বিরোধিতা ছিলেন, বিরোধী করেছেন। আবুল কালাম আজাদ তারা একটা বক্তব্য দিয়েছিলেন যে আমি একজন ভারতীয় হওয়ার গর্বিত, আমি ভারতীয় জাতীয়তাবাদের অবিভাজ্য অংশ, আমরা পছন্দ করি বা না করি, আমরা এখন একটি ঐক্যবদ্ধ ভারতীয় জাতিতে পরিণত হয়েছি এবং আমাদের পৃথক এবং বিভক্ত করার জন্য কোনো দেওয়াল বা কৃত্রিম পরিকল্পনা এই ঐক্যকে ভাঙতে পারবে না। অর্থাৎ ইনিও কংগ্রেসের একজন সভাপতি ছিলেন, তার যে চিন্তা চেতনা, মহাত্মা গান্ধীর চিন্তা চেতনা প্রায় একই রকম। এর বিরোধীরা দিল্লিতে সর্বভারতীয় স্বাধীন মুসলিম কনফেডারেশন গঠন এর পক্ষপাতী ছিলেন। সম্মেলনে তখন এই কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে খান বাহাদুর আমার আল্লাহ বক্সকে এর সভাপতি করা হয়েছিল এবং সম্মেলনের নাম দেওয়া হয়েছিল আজাদ মুসলিম সম্মেলন। লীগের প্রস্তাবিত ভারত বিভক্তির কনফারেন্সে প্রত্যাখ্যান করে এবং ভারতীয় মুসলমানদের প্রতিনিধিত্বকারী বলে তাদের দাবি করেছিল। তো মাওলানা আজাদের মন্তব্য পাকিস্তান দাবির প্রবক্তারা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছিল এবং চৌধুরী খালিকুজ্জামান, একে ফজলুল হক, মৌলানা জাফর আলী, স্যার আবদুল্লাহ হারুন, নবাব মোহাম্মদ ইসমাইল খান এরা প্রমুখ সমালোচনা করেছিলেন যে এইভাবে আমাদের সমালোচনা করা ঠিক না, আমরা স্বাধীন এবং সার্বভৌম একটি রাজ্য হিসাবে প্রতি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে করতে চাই এটা। তো এটার মাধ্যমে বাংলাকে মুখ্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে, তার কারণে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল। ব্রিটিশ সরকারেও কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল এই লাহোর প্রস্তাব কেন্দ্রিক। সেখানে ব্রিটিশ সরকার দ্বিতীয় মহাযুদ্ধে যখন জড়িয়ে পড়েছিল, অর্থাৎ এটা তো 40 সালে হয়, 39 সালে যাও তো আমরা জানি যে সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে, এই সময় ভারতের হিন্দু মুসলমান উভয়ের সম্প্রদায়ের তারা সমর্থন লাভ করার চেষ্টা করেছিল যে তাদের সহযোগিতা করার জন্য। এবং হিন্দু মুসলমান কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু অনেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশের পক্ষে তারা সমর্থন করেছিল এবং সমর্থন পাওয়ার আশাই কিন্তু তারা প্রত্যাশা করেছিল। তো লাহোর প্রস্তাব উত্থানের পর ভারত সচিব কিন্তু একটা মন্তব্য করেছিলেন যে ইংল্যান্ডের কোনো পার্লামেন্ট বা সরকার ভারতের মুসলমানদের ইচ্ছার বিরুদ্ধে কোনো শাসনতন্ত্র চাপিয়ে দেবে না বলে তিনি বিশ্বাস করেন। এখানে বলছে যে ব্রিটিশ কোনো শাসনতন্ত্র চাপাই দিবে না তাদের পক্ষে। সময় কত? তো এখানে চাপাই দিবে না এই ধরনের একটি প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল, যে কারণে পাকিস্তান আন্দোলন শুরু হলেও ভারতের বিভিন্ন স্থানে দাঙ্গা মারাত্মক রূপ লাভ করে। ব্রিটিশ সরকার লাহোর প্রস্তাবকে আরো কঠোর গুরুত্ব দিয়ে বিবেচনা করে। তার কারণ কি আমরা গত ক্লাসে হয়তো বলেছিলাম যে কলকাতা কিলিং হয়েছিল, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি যে দাঙ্গা, সাম্প্রদায়িক যে দাঙ্গা তৈরি হয়েছিল সেটা ভয়াবহ রূপ ধারণ করে। এই জন্য কিন্তু ব্রিটিশরাও কিন্তু এই তোমার লাহোর প্রস্তাবকে গুরুত্ব দিয়েছিল। এর ফলে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয় মুসলমান সম্প্রদায় বা মুসলিম লীগের সম্মতি ছাড়া ভারতের শাসনতান্ত্রিক কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই বোধই কিন্তু তখন হয়, এর আগে কিন্তু ব্রিটিশরা এই মুসলিম লীগকে এইভাবে খুব একটা গুরুত্ব দিচ্ছিল বলেও কিন্তু মনে হচ্ছিল না। কিন্তু যখন এই দাঙ্গা
তখনই ভাবলো যে যদি মুসলমানদেরকে যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে চায় বা এই ভারত উপমহাদেশের রাজনীতিতে যদি কোনো গুণগত পরিবর্তন আনতে চায় বা শাসনতান্ত্রিক সমাধান দিতে চায়, তাহলে মুসলমানদের বিকল্প কিংবা মুসলিম লীগের বিকল্প কিন্তু নেই এবং তাদেরকে গুরুত্ব দিতে হবে। বিকল্প বলা যাচ্ছে না, জাস্ট কংগ্রেসের পাশাপাশি তাদেরকেও মূল্যায়ন করতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা তাদের ছিল ব্রিটিশদের। কংগ্রেস ধীরে ধীরে এর গুরুত্ব অনুধাবন করলে এবং এই দাবি মেনে নেয়। পরবর্তীতে কিন্তু লাহোর প্রস্তাব কংগ্রেস বা লাহোর প্রস্তাবকে কিন্তু মেনেও নিয়েছিল। এতে ব্রিটিশ সরকারও চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলেন যে লীগের প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্তি করা না হলে ভারতের শাসনতান্ত্রিক কোনো সমাধান সম্ভব হবে না। তাই ব্রিটিশ সরকার অখণ্ড ভারতবর্ষের পরিবর্তে 1947 সালে ভারত বিভক্তির রায় দেয় বা মেনে নেয়। এর ফলে ভারতে দুইটি দেশ হলো ভারত এবং পাকিস্তান। এখন এখানে আরেকটি সংকটের বিষয়টা আমরা একটু লক্ষ্য করতে চাই। প্রস্তাবটি যদি গভীরভাবে আমরা দেখেছি, বিভিন্ন সমালোচনা থাকার সত্ত্বেও একটু রাজনৈতিক এবং দূরদৃষ্টিভাবে এটা একটু পর্যবেক্ষণ করে দেখা যাবে যে প্রস্তাবে যে দুইটি রাষ্ট্রের কথা বলা হয়েছে। ভারতের উত্তর পশ্চিমের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাঞ্জাব, সিন্ধু, বেলুস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে একটি রাষ্ট্র এবং পূর্ব ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলা ও আসাম নিয়ে আরেকটি রাষ্ট্র হবে। পরে অবশ্যই রাজনৈতিক কারণে একটি মাত্র রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এখানে এই প্রস্তাবের একটি সংশোধন বা সীমাবদ্ধতা নিয়ে একটু কথা বলা যাক। লাহোর প্রস্তাবের সর্বপ্রথম ভারতে কিন্তু লাহোর প্রস্তাবের সর্বপ্রথম ভারতে একাধিক স্বাধীন রাষ্ট্রের দাবি উত্থাপিত হয়। লাহোর প্রস্তাবে কিন্তু এই কথা স্টেট না, স্টেটস কথাটা ছিল। 1943 সাল পর্যন্ত জিন্নাহ লাহোর প্রস্তাব ব্যাখ্যা করার সময় একাধিক স্বাধীন রাষ্ট্রের কথা উল্লেখ করেছিলেন। 1943 সাল, কিন্তু 1944 সালে সেপ্টেম্বর মাসে এসে জিন্নাহ ও গান্ধীর মধ্যে যে পত্র বিনিময় হয়, সেখানে জিন্নাহ সর্বপ্রথম ঘোষণা করেন যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি মুসলিম স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। 1946 সালে 9 এপ্রিল দিল্লিতে আইনসভার মুসলিম লীগ সদস্যদের একটি বিশেষ কনভেনশন হয়। এই কনভেনশনে একাধিক স্বাধীন রাষ্ট্রসম কথাটি সংশোধন করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল। এখানে হয় এই বিশেষ কনভেনশন কমিটির সবাই বাংলার মুসলিম লীগ নেতা আবুল হাসিম এই সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে বলেন, 1940 সালের মূল লাহোর প্রস্তাব সংশোধন করার ক্ষমতা মুসলিম লীগ টিকিটের নির্বাচিত আইনসভার সদস্যদের এই বিশেষ কনভেনশনে নেই। তিনি এক কথায় বিরোধিতা করেছিলেন যে এখানে তো সংশোধন করার কোনো সুযোগ নেই। তাহলে তিনি আরো বলেন যে অন্য একটি রাষ্ট্রের প্রায় 1000 বর্গ মাইল ভূভাগ দ্বারা বিচ্ছিন্ন দুটি দূরবর্তী অঞ্চল নিয়ে কখনো একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হতে পারে না। তার কারণ আমাদের থেকে পাকিস্তানের দূরত্ব প্রায় 1200 কিলোমিটার। এই 1200 কিলোমিটার, ওনার ধারণা যে পাকিস্তান ওখানে যেহেতু পাঞ্জাব সিন্ধি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তো আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেটা লাহোর প্রস্তাব ছিল একাধিক রাষ্ট্র, কিন্তু একটি রাষ্ট্র যদি হয়ে থাকে তাহলে তাহলে সেখানে দুটি রাষ্ট্রের দূরত্ব দাঁড়ায় প্রায় 1200 বর্গ কিলোমিটার। এটা একটা অবাস্তব কথাবার্তা। এই জন্য উনি বললেন যে অন্য একটি রাষ্ট্রে প্রায়
1000 বর্গ মাইল ভূভাগ দ্বারা বিচ্ছিন্ন দুটি দূরবর্তী অঞ্চল নিয়ে কখনোই একটি স্বাধীন রাষ্ট্র গঠন হতে পারে না। বিশেষ কমিটির সভাপতি হিসাবে মিস্টার জিন্না বোঝানোর চেষ্টা করলেন যে টাইপের ভুলে লাহোর প্রস্তাবের স্টেটস শব্দটির সাথে এস অক্ষরটি যুক্ত হয়েছিল, অর্থাৎ প্রিন্টিং মিস্টেকের কথা বলা হচ্ছে। বলে যে এটা স্টেট ছিল, স্টেটসটা হয়েছে একটা প্রিন্টিং মিস্টেক। কিন্তু মূল লাহোর প্রস্তাব পরীক্ষা করে দেখা গেছে যে বারবার স্টেট শব্দটি অর্থাৎ রাষ্ট্রসম শব্দটি ব্যবহৃত হয়েছে, একটা না। মূল শব্দ পরিবর্তনের এই ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক। কেননা মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন ব্যতীত এই অধিবেশন ব্যতীত এইরূপ বিশেষ কনভেনশনের লাহোর প্রস্তাব গঠিত হয়ে থাকে, এটা একটি অবাস্তব ঘটনা ছিল। তো জিন্নার বর্ণিত এই ত্রুটির ছিল কারণ 1946 থেকে 1944 সালের গান্ধীর ওই যে আমরা একটু আগে বললাম যে পত্র আলাপ হয়েছিল, সেখানে স্টেটস কথাটা ছিল, এখানে ত্রুটি উল্লেখ ছিল না। কিন্তু 1946 সালে এই বহুবচনে স্টেটস শব্দটি বিতর্ক শুরু হলে তিনি সতর্ক হন। বাংলাদেশ মুসলিম লীগের একটি অংশ মূল লাহোর প্রস্তাবকেই গ্রহণযোগ্য মনে করতেন। মূল লাহোর প্রস্তাবকে, যেহেতু বাংলাদেশের জিন্নাপন্থীরা শক্তিশালী ছিলেন, সেই কারণে এই দিল্লির কনভেনশন প্রস্তাবকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন। এখানে আবার দুইটা গ্রুপ ছিল, একটা উদারপন্থী মুসলিম লীগ, একটা যারা কট্টর জিন্নার, এই দুইটি গ্রুপটা কাজ করছে। তো দ্বিতীয়ত যে বিষয়টা দেখা যায়, রাষ্ট্রবিজ্ঞানের মূল সূত্র অনুযায়ী যদি হয় তাহলে মূল অঙ্গরাজ্য স্বশাসিত হতে পারে, যেটা যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি, কিন্তু সার্বভৌম হতে পারে না। এটা একটা ভুল ধারণা ছিল, কারণ যুক্তরাষ্ট্রীয় ফর্ম অফ গভর্নমেন্টে প্রদেশ কখনো সার্বভৌম হতে পারে না, অত স্বায়ত্তশাসিত হতে পারে। তো অঙ্গরাজ্যের সার্বভৌমত্ব অধিকারী হলে এটা অঙ্গরাজ্য থাকে না, এটা পৃথক রাষ্ট্রে পরিণত হয়। সে ধরনের একটা ধারণা ছিল, যদি স্টেট সার্বভৌম কথাটা আছে তাহলে ওটা অটোমেটিক স্বাধীন হয়ে যাবে। এবং আমাদের এই বঙ্গে, পূর্ব বাংলায় তখন এই ধারণাটি একটা গভীর হয়েছিল। সেই কারণে জিন্না অত্যন্ত চতুর, বিজ্ঞ এবং সুদূর প্রসারী রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে এই কথাটা স্টেট শব্দটার বাদ দিয়ে স্টেট স্টেট করেছিল, কিন্তু যে যাতে সার্বভৌমত্ব হলে তো একাধিক রাষ্ট্র জন্ম হয়ে যেতে পারে, সেটাতে পরিত্রাণ পাওয়ার জন্য এক রাষ্ট্র করার জন্য স্টেট শব্দটা থেকে স্টেট নিয়ে আসে। লাহোর প্রস্তাবের যে পরিকল্পনা ছিল, সেখানে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর পূর্ব ভারতের প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্রের সময়ের একটি আলাদা সমবায় গঠনের সুপারিশ করেছিলেন। কনফেডারেশনের যে ধারণা, অথবা আবুল হাসিমের মত অনুসারে বলা যায় যে লাহোর প্রস্তাবে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের প্রতিষ্ঠিত হবে স্বাধীন সার্বভৌম ফেডারেল এবং এদের অঙ্গরাজ্য হবে পূর্ণ স্বায়ত্তশাসিত, যেটা আমরা 1966 সালে 6 দফার মধ্যেও কিন্তু উল্লেখ করেছি। লাহোর প্রস্তাবকে এর গুরুত্ব আসলে আছে। আমরা একটু গুরুত্ব নিয়ে আলোচনায় আসি। ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভক্ত ভারতের মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রস্তাবের মধ্য দিয়ে মুসলমানদের জন্য স্বতন্ত্র, স্বাধীন, সার্বভৌম আবাসভূমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে অবশেষে লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হল। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এই প্রস্তাবের গুরুত্ব আমাদের কয়েকটি ভাগে আমরা ভাগ করে আমরা কিছু আলোচনায় আসছি। পাকিস্তান এবং ভারত সৃষ্টি, স্পষ্টভাবে যদি লাহোর প্রস্তাবের
বক্তব্যগুলো আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে লাহোর প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু এই দুইটি রাষ্ট্রের জন্ম হলো। অর্থাৎ 47 সালে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে গেল, ভারত উপমহাদেশ দ্বিখণ্ডিত হয়ে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছিল, পাকিস্তান এবং ভারত। ভারত 15 আগস্ট, পাকিস্তান 14 আগস্ট। কেন 14 আগস্ট, কেন 15 আগস্ট, এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে ইতিহাস বিভিন্ন কথা বলেছে। তো এটা স্বাধীন, এদিক থেকে বিচার করলে লাহোর প্রস্তাবের গুরুত্ব যে কতটুকু তা উপলব্ধি করা যায়। আমরা ইতিপূর্বে একটি কথা বলেছিলাম যে লাহোর প্রস্তাব হওয়ার মধ্য দিয়ে লাহোর প্রস্তাবের গুরুত্ব উপলব্ধি করেই কিন্তু ইংরেজরা বা ব্রিটিশরা একটি স্বতন্ত্র আবাসভূমি চিন্তা করেছিল। তার কারণ এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ফাটল ধরেছিল, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির ফাটলকে বন্ধ করার কোনোভাবেই সম্ভব ছিল না। একমাত্র সম্ভব ছিল দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটা লাহোর প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারত সৃষ্টি হয়ে গেল। ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের সৃষ্টি। জিন্নাহ দিলেন দ্বিজাতি তত্ত্ব। লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল কিন্তু দ্বিজাতি তত্ত্ব। এর তত্ত্বের মূল কথা হলো ভারতে মুসলমানরা ভারতের অপর সম্প্রদায়ের ন্যায় কেবল একটি সম্প্রদায় নয়, তারা একটি স্বতন্ত্র জাতি। অস্বীকার করা যাবে না, কারণ ভারতের জনগোষ্ঠীর অধিকাংশই হিন্দু জনগোষ্ঠী হলেও একটা হিন্দুর জনগোষ্ঠীর পরে সবচেয়ে বৃহত্তর জনগোষ্ঠী ছিল মুসলমানরা। সেই জন্য তাদেরকে সম্প্রদায়ের চিন্তাতেই নিয়ে আসা যাচ্ছে না, তারা একটি স্বতন্ত্র জাতি হিসাবে তাদের সাহিত্য, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের চলাফেরা, আচার আচরণ সকল কিছু হিন্দুদের থেকে আলাদা, তাহলে একটা স্বতন্ত্র জাতি হিসেবে তারা স্বাধীনতা পেতে পারে। সেই কারণে ভারতীয় মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এই দ্বিজাতি তত্ত্ব, অনেকে বলে থাকেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে। এ নিয়ে অনেক বিতর্ক কথাবার্তা এখনো শুরু হয়েছে, আছে, বিভিন্ন অঙ্গনে এ নিয়ে আলোচনা হয়েছে। রিসেন্ট যশবন্ত সিং এর একটি বই বের হয়েছে, সেখানেও তিনি বলেছেন এখানে এর আসলে কার কারণে ভারত বিভক্ত হলো, জিন্নার কারণে না গান্ধীর কারণে না নেহেরু না প্যাটেল, এরকম বিভিন্ন ধরনের বিতর্ক আছে। তৃতীয় হচ্ছে গুরুত্ব হলো ধর্মভিত্তিক রাজনৈতিক বা জাতীয়তাবোধের জাগ্রত। যেখানে জাতিভিত্তিক রাজনৈতিক জাতীয়তাবোধের সৃষ্টি হলো, সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক জাতীয়তাবোধের সৃষ্টি হলো। অর্থাৎ লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগের রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয় মুসলমানদের জন্য। মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ জাগরণ ঘটে। জাগরণটা মুসলমানদের ধর্মভিত্তিক জাতীয়তাবাদের জাগরণটা এইভাবে হলো যে যেহেতু ধর্মভিত্তিক একটি জাতি আলাদাভাবে চলছে, তারা কমন ইস্যু নিয়ে কাজ করছে না, ধর্মভিত্তিক ইস্যু নিয়ে কাজ করছে, তখন তাদের মধ্যে কিন্তু এই ধর্মভিত্তিক জাতীয়তাবোধ বিভিন্ন ভাবে হয়, সেই বোধের সৃষ্টি হলো, অর্থাৎ নতুন করে জাগ্রত সৃষ্টি হলো। হ্যাঁ, আমরা ধর্ম ভিত্তিতে চলবো, আমরা ধর্মকে রাষ্ট্র পরিচালনা করব, আমরা ধর্মের ভিত্তিতে, যেটা আমরা পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে দেখেছি যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কারণে ধর্মভিত্তিতে সংবিধান তৈরি হয়েছে, রাষ্ট্র আইন কানুন তৈরি হয়েছে, এরকম হতে পারে। এই ধরনের চিন্তা কিন্তু তৈরি হয়, এই সুযোগটা তৈরি হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে। সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হলো, যেটা আমরা অনেক আগেই বলেছি যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দীর্ঘদিনের যে সাম্প্রদায়িক থাকলেও লাহোর প্রস্তাবটা আরেকটু এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কিন্তু এটি দায়ী ছিল। তখন আরো স্পষ্ট হয়ে গেল যে মুসলমান একটা জাতি, মুসলমান হিন্দু সব দিক থেকে এটি পৃথক, তাদের মধ্যে তাদের সাথে তাদের আচরণগত, ধর্মগত,
পোশাকি দত্ত সব দিকে তাদের একটা অমিল লক্ষ্য করা যায়। এই অখণ্ডতাই মোটামুটি ঐক্যবদ্ধ এবং অখণ্ড ভারতের স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম করে তারা আসছিল, কিন্তু লাহোর প্রস্তাবের ফলে তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, আস্থা, শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যায়। ফলে অখণ্ড ভারতের ধারণা এবং হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি চিরতরে বিনষ্ট হয়ে গেল। বিনষ্ট হওয়ার পাশে এখানে আজকে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বসবাস করছি, ইতিহাস এই লাহোর প্রস্তাবের ভিত্তিতেই বাংলার স্বাধীনতার বীজ লুকায়িত ছিল, এ কথাটা আমরা সর্বদা বলে থাকি। লাহোর প্রস্তাবে ভারতের উত্তর মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারত মহাদেশের উত্তর পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হলো পাকিস্তান, বাকি অংশ নিয়ে ভারত ইউনিয়ন। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্ত হলে পূর্ব অঞ্চল যেখানে বর্তমান বাংলাদেশ, সেখানে ওই একই সময় কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র গঠন হওয়ার কথা ছিল, যদি ওই লাহোর প্রস্তাব স্টেটস শব্দটা বহাল থাকতো। কিন্তু লাহোর প্রস্তাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এই সবই ছিল 1940 সালের লাহোর প্রস্তাবের সাথে বিশ্বাসঘাতকতা। এই ঘটনায় পূর্ব বাংলার জনগণ দারুণভাবে মর্মাহত, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো। তাছাড়া ভারতের দুই প্রান্তে অবস্থিত দুই অঞ্চলের শুধুমাত্র ধর্মীয় কারণে একটি রাষ্ট্র একত্রে বন্ধন রাখা সম্ভব হয় না। পাকিস্তান সৃষ্টির পর থেকেই ভাষা, সংস্কৃতি শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রে পশ্চিম বাংলার আক্রমণ করেছিল। পশ্চিম পাকিস্তান আক্রমণ করেছিল পূর্ব বাংলাকে, পূর্ব পাকিস্তানকে। তখন ধর্মীয় ঐক্য বাঙালিদের উপর এই জাতিগত শোষণ নিপীড়ন আড়াল করতে পারেনি। ধর্ম দিয়ে সবকিছু ঢেকে ফেলা যায়নি, কারণ যেখানে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত থাকে, সেখানে ধর্ম দিয়ে একটি জাতিকে আর বেঁধে রাখা সম্ভব হয়নি। বাঙালি জাতি এই শোষণ নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ 9 মাস মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটালো। বাংলাদেশ অভ্যুদয় ঘটলো, তাহলে লাহোর প্রস্তাবের মধ্যেই বাংলাদেশের অভ্যুদয়ের একটি সূত্র আমরা খুঁজে পেয়েছি। বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি হলো, সেই দেশ আমরা আজ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আছি। লাহোর প্রস্তাবের মাধ্যমেই এই ভারত উপমহাদেশের রাজনীতিতে যে একটি নতুন ঢেউ সৃষ্টি করেছিল, সেটা অস্বীকার করা যাবে না, যার মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। পাকিস্তান ভারত উপমহাদেশে বিভক্তে ভারত পাকিস্তান সৃষ্টি হলো, এবং সর্বশেষ বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পাচ্ছি। সেই কারণে লাহোর প্রস্তাবের গুরুত্ব অনুধাবন যোগ্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।